প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আলী আরাফাত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ টক শো সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি। আজকে আমাদের সাথে আলোচনায় আছেন জনাব নারায়ণ চন্দ্র চন্দ এমপি, খুলনা ৫। আমাদের সাথে আছেন জনাব ওয়ারাসাত হোসেন বেলাল, বীর প্রতীক এমপি, এবং আমাদের সাথে আছেন মনোয়ারা বেগম, প্রধান শিক্ষক, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি অনুষ্ঠানের শুরুতেই জনাব নারায়ণ চন্দ্র চন্দ আপনাকে কাছে জানতে চাবো, যে বিষয়টি আমি বললাম এটা আরেকটু যদি পরিষ্কার করে বলেন, যে বৃত্তি উপবৃত্তির মধ্যে পার্থক্য এবং উপবৃত্তির প্রয়োজনীয়তা এবং সমাজে পিছিয়ে পড়া মানুষকে টেনে তোলার ক্ষেত্রে এবং একটা পর্যায়ে এসে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কন্ট্রিবিউশন অবদান কোন জায়গায় নিয়ে যাবে। উপবৃত্তির যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার অব্যবহিত পরেই শিক্ষার গুরুত্ব দিয়েছিলেন এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষার সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি প্রাথমিক শিক্ষাকে সরকারিকরণও করছিলেন। দেশের ১০০ ভাগ লোককে শিক্ষিত করে তোলবার লক্ষ্যে তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, কিন্তু বিভিন্ন সময়ে তা বাধাগ্রস্ত হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে যখন সরকার গঠিত হয়, তখন থেকে জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আনবার জন্য পিছিয়ে থাকা যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর ছেলে মেয়েরা তারা স্কুলে আসে না, তারা অল্প বয়সেই বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, তাদের পিতামাতাকে সাহায্য করে। এই জনগোষ্ঠীর যে ব্যাপক সংখ্যক ছেলে মেয়ে, তারা যদি না আসে জাতি পিছিয়ে থাকবে, সেই লক্ষ্য নিয়ে তাদের বিদ্যালয়ে উপস্থিত হওয়ার স্বার্থে সেখানে তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং এটাই হচ্ছে উপবৃত্তি। স্কলারশিপ যে পরীক্ষাটা হয় ৫ম শ্রেণীতে, তার ভিত্তিতে মেধার ভিত্তিতে একটা কোটা থাকে, সে কোটা পর্যন্ত তারা বৃত্তি পায়। কিন্তু উপবৃত্তি হচ্ছে যে ছেলে মেয়ে তাদের রেজাল্ট যাই হোক না কেন, তারা স্কুলে আসবে, স্কুলে আসলে তারা একটা অঙ্কের টাকা পাবে, যেটা ওই অভিভাবকরা মনে করতে পারবে যে এই টাকাটি তাদের সংসারে খরচে লাগছে এবং তাদের ছেলে মেয়েদেরকে তারা কাজে লাগাবে না, স্কুলে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে মূল লক্ষ্য উপবৃত্তির, এবং এটা করার ফলে আমাদের দেশের শিক্ষার একটা ব্যাপক পরিবর্তন আসছে। মুক্তিযুদ্ধের চেতনার অংশ হিসেবে যে বাংলাদেশকে আমরা যে সমাজ ব্যবস্থা আমরা দেখতে চাই, সেখানে একটা বৃহৎ জনগোষ্ঠী শিক্ষার বাইরে থাকলে সেই সমাজ তৈরি করা কঠিন হয়ে পড়বে। দেশের বেশিরভাগ মানুষ দারিদ্র পীড়িত, এখানে শিক্ষা ক্ষেত্রে তাদের অ্যাক্সেস কম আছে অর্থনৈতিক কারণেই। তো সরকারের এবং শিক্ষাটাকে আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ হিসেবে যেটা মনে করি যে এটা মানুষের অধিকার এবং সরকারের একটি দায়িত্ব এবং বাধ্যবাধকতা, সেই দৃষ্টিকোণ থেকে সরকারের যে উপবৃত্তি যে কার্যক্রম, এটিকে আপনি কিভাবে দেখছেন? শুরুতেই কিন্তু গলদ ছিল ৪৭-এ। পাকিস্তানিরা কিন্তু পাকিস্তানেও তাদের অনগ্রসর যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে যে শিক্ষিত করবে সে চেষ্টাটাও কিন্তু তারা করেনি। তারা করেছে কি, একটা শ্রেণীকে শিক্ষিত করতে হবে, একটা শ্রেণী দিয়েই দেশ শাসন করতে হবে সেনাবাহিনীর উপর ভিত্তি করে, সেভাবেই তারা অগ্রসর হয়েছে। তার পাল্টা আমাদের জাতির জনক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই দেশকে এসব কারণেই তো স্বাধীন করতে চাইলেন, সেই যেমন পাকিস্তানি শাসকবর্গ চায় নাই একটা জাতি শিক্ষিত হোক, সেটা পাকিস্তানিরাই হোক বাঙালিরাই হোক, আর বাঙালিদেরকে তো চাইই নেই এই বাঙালি জাতি শিক্ষিত হতে না পারে। বঙ্গবন্ধু সেই জন্য অনেকগুলো ওনার চিন্তাধারার মধ্যে এটাও ছিল একটা চিন্তা ভাবনা ওনার, যে একটা জাতি, সবাই বলে, মুখে আমরা বলি, একটা জাতি যদি শিক্ষিত না হয় সেই জাতিকে তো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। তার মূল কথা, তার অর্থনৈতিক মুক্তিটা আসে না তখন। সেই যে পাকিস্তানি আমলের যে একটা টেনে যাচ্ছিলাম আমরা লিগেসি টেনে যাচ্ছিলাম সেই সময় থেকে, এবং এই বাঙালি অনগ্রসর ছেলে মেয়েগুলো যে স্কুলে যেতে পারতো না, দেশ স্বাধীন হলো, যুদ্ধবিধ্বস্ত দেশ, এই যুদ্ধবিধ্বস্ত দেশে কিন্তু বঙ্গবন্ধুই প্রথম ঠিক করে ফেললেন যে প্রাথমিক
স্কুলগুলোকে কিন্তু ঠিক করে ফেলতে হবে এবং ঠিক করার অংশ হিসাবেই দাদা যেটা বললেন উপবৃত্তি, সেই উপবৃত্তিটা কিন্তু তখনই চালু হয়ে গিয়েছিল এবং দাদা সুন্দর একটা এক্সপ্যানশন দিয়েছেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও কিন্তু একই ধাঁচে উনি এই শিক্ষার কার্যক্রম এবং এই প্রাথমিক শিক্ষায় উপবৃত্তির বিষয়টাকে কিন্তু নিয়ে এসছেন। যে অনগ্রসর জনগোষ্ঠী, এই অনগ্রসর জনগোষ্ঠী যখন বুঝতে পারে আমার বাচ্চাটা যে আজকে স্কুলে যাচ্ছে এবং যে টাকাটা আমি পাচ্ছি, এই টাকাটা কিন্তু আমাকে দেয়া হচ্ছে আমার বাচ্চাটা পড়াশোনা করার জন্য, এবং সেই সাথে আমাদের নেত্রী অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছেন। সেই প্রোগ্রামগুলোর মধ্যে দেখা যায় এই ছেলে মেয়েগুলো যখন শিক্ষায় শিক্ষিত হবে তখন তাদের জন্য অনেকগুলো কর্মক্ষেত্র তৈরি হয়ে থাকে। যেমন এর মধ্যেই আমরা বিভিন্ন ইউনিয়নগুলোতে স্যাটেলাইট ক্লিনিকে যে সমস্ত পোস্টিংগুলো আমরা দিতে পেরেছি, এই ছেলেমেয়েগুলো স্কুল কলেজ থেকে বের হয়েছে, তারা কিন্তু আজকে যাচ্ছে। এরকম আমি ভুরি ভুরি উদাহরণ আপনাদেরকে দিতে পারবো। সেই কারণেই বলতে চাই যে এই লক্ষ্যটাই ছিল এই লক্ষ্যটা, এই কাজটা, এটা মুক্তিযুদ্ধের চেতনার অংশ। কিন্তু এটা মুক্তিযুদ্ধের চেতনার একটা ধারাবাহিকতার ফসল, মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা। আর যেটার বিপরীতে ছিল পাকিস্তানিরা এই বিষয়টাকে তারা চিন্তা করে নাই। তারা আমাদেরকে পরাধীন করে রাখতো এবং একটা জাতি শিক্ষিত না হলে পরাধীন করে রাখাটা খুব সহজ হয়। যেমন দেখবেন পাকিস্তান জনগোষ্ঠীর বিভিন্ন ফ্রন্টিয়ারে যে সমস্ত জাতি উপজাতি আছে তাদের মধ্যে কিন্তু পড়াশোনার বিষয়টা এভাবে আসে না, এবং সে কারণেই তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিপথে চালানো যায়। ওদেরকে কিন্তু এই যে বোমাবাজি বলেন, অস্ত্র সম্পৃক্ত কার্যক্রম বলেন, সমস্ত কিছুই তাদের মধ্যে পাকিস্তান একটা বড় উদাহরণ যে একটা মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়ছে, সেখানে তারা দিয়ে দিল, বোমা ফাটিয়ে দিল। এই যে আমাদের জনগোষ্ঠী, অনগ্রসর জনগোষ্ঠী যখন শিক্ষায় শিক্ষিত না হয় তাদেরকে বিপথে পরিচালিত করা খুব সহজ হয়। সেই কারণেই কিন্তু এই ধর্মান্ধ যারা এরা এই কাজটা করে যেতে পারছে। আমি এই পর্যায়ে আসবো মনোয়ারা বেগম আপনার কাছে। আপনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার কি মনে হয় এই কার্যক্রমটি কেমন ভাবে পরিচালিত হচ্ছে, মানে এটা, এবং এখান থেকে কি ধরনের সুবিধা পাচ্ছেন? এটা কি আসলেই ওইভাবে সামাজিকভাবে উদ্বুদ্ধ করছে কিনা শিক্ষার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের দরিদ্র জনগোষ্ঠী যারা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছেন তাদেরকে? পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উপবৃত্তি একটা বৃহৎ কার্যক্রম করা যায়। কারণ হলো দেখা যায় যে দরিদ্র ছেলেমেয়েরা যে স্কুলে আসে, তার একটা দিন মজুরের ছেলে, সে দেখা যায় যে বাবা তাকে একটা স্কুল ড্রেস পর্যন্ত দিতে পারে না। সে তখন দেখা যায় যে নিজের খাবার জোটাতেই তার দিনেরটা দিন আনে, কিন্তু দেখা যায় যে 3 মাস পর এই টাকাটা যখন দেওয়া হয় 300 টাকা সে বাচ্চাটা পাওয়ার পর আমরা অনেক প্রমাণ আছে আমাদের স্কুলে দরিদ্র ছেলে মেয়েরা দেখা যায় ওই টাকা দিয়ে সে একটা স্কুল ড্রেস তৈরি করতে পারছে। তারপর সে লেখাপড়ার যে খাতা কলম সেই সব সে তৈরি করতে পারছে, কিনতে পারছে। তারপর অনেক সময় আমরাও বলে থাকি যে স্কুলের তার বাবা মা যদি অনেক সময় দেখা যায় যে ঈদের সময় একটা ড্রেসও কিনতে পারে না, বেশিরভাগ রাজমিস্ত্রি, রিক্সাওয়ালা, এদের দেখা যায় একত্রে সে যখন 300 টাকা পায় তার বাবা মা ওই 300 টাকা দেয় ঈদের সময় একটা জামাও তাকে গিফট দিতে পারে। এই ধরনের হয়। তাছাড়া দেখা গেছে এখন ছাত্র সংখ্যা অনেক বেশি, আগে যা ছিল তার চাইতে দ্বিগুণ বলা যায়। কারণ সে তার প্রতিটি বাবা মাই চায় এখন তার বাচ্চাটাকে স্কুলে দিতে, পড়াশোনা করাতে, অন্তত 5ম শ্রেণী পর্যন্ত পড়াতে। আমাদের শিক্ষাক্রমের যে 5ম শ্রেণী পর্যন্ত সে শেষ করতে পারে, কারণ উপবৃত্তিটা তারা পেয়ে থাকে 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত সে পেয়ে থাকে। আমরা সেটাই বলছি যে প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি, জি, কার্যক্রমটি তো সেটাই। এখন তার মানে দেখা যাচ্ছে যে এই পর্যায়ে, যে প্রাথমিক পর্যায়ে শিশুদের
স্কুলে আসার ক্ষেত্রে, বিদ্যালয়ে আসার ক্ষেত্রে যে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আসলে বাবা মার অর্থনৈতিক অবস্থা। তাহলে আমরা যদি বলি উপবৃত্তি কারা পাবে বা কারা হচ্ছে এটার, কাদেরকে উদ্দেশ্য করে এটা করে, তাহলে কি ওই পিছিয়ে পড়া সেই দারিদ্র্যপীড়িত সেই জনগোষ্ঠী যাদের জন্য টাকা পয়সাটাই আসলে প্রথম এবং প্রধান প্রতিবন্ধকতা, এবং সেটি আপনি আপনার কার্যক্ষেত্র থেকে কি মনে হচ্ছে, আপনার অভিজ্ঞতা কি বলে যেটি কতটুকু কাজ করছে? যেটা আপনি বললেন, কিছুটা ব্যাখ্যা করেছেন, এটি কি আপনার কাছে মনে হয় যে এটা যথেষ্ট কাজ করছে? যথেষ্ট কাজ করছে অবশ্যই, কিন্তু আমাদের 45% দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ে যারা আসে সবই দারিদ্র শ্রেণীর ছেলে মেয়ে আসে। এখন যদি একে আরো বাড়ানো যায় পর্যায়ক্রমে, আগে 40% ছিল, এখন 45% করা হয়েছে। এখন যদি আরো বাড়ানো যায় আমাদের শিক্ষার ক্ষেত্রে আরো ভালো হবে আর কি। এবং যারা উপবৃত্তি নিয়ে আসছে তাদের মধ্যে শিক্ষা গ্রহণ করার আগ্রহ কেমন আছে, এবং বাবা মার ক্ষেত্রেও সেই সন্তানদের আগ্রহ তাদের ভালো, কারণ উপস্থিতির হারও ভালো। কারণ উপবৃত্তির একটা ক্যাটাগরি আছে যে 85% তাকে উপস্থিত থাকতে হবে। আচ্ছা 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 আচ্ছা। এর জন্য উপস্থিতিও ভালো, তাদের লেখাপড়ার মানও ভালো, কারণ একটা মার্কস নির্দিষ্ট করা আছে। 33% মার্কস যদি পায় তাহলে সে পাবে, আর যদি এর নিচে সে পায় তাহলে সে পাবে না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তাহলে তাকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে উপস্থিত থাকা এবং কিছুটা পড়াশোনা করে হলেও, কিছুটা হলেও মানে সার্টেন একটা কোয়ালিটি মেইনটেইন করার জন্য আর কি। জি জি, পুরো বিষয়টার মধ্যে আগে যেভাবে ঝরে পড়তো একটা দারিদ্র ফ্যামিলির ছেলে বা মেয়ে, দেখা যেত যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে উঠতেই তাকে হয়তো বাসা বাড়িতে কাজ করে দিত বা কোনো গার্মেন্টসেও দিত একটু বড় হলে, কিন্তু এখন তা হচ্ছে না, কারণ সে স্কুলমুখী হচ্ছে তার বাচ্চাটা, উপবৃত্তির কারণেই হচ্ছে এটা। এবং সেই যে উপবৃত্তি বলতে যে টাকা বা যে অর্থনৈতিক সাহায্যটা দেয়া হচ্ছে, সেটা কি এক্সট্রা কোনো অতিরিক্ত কোনো টাকা পাচ্ছে তারা বাবা মা, নাকি যতটুকু টাকা লাগে স্কুলে পাঠাতে বা সেই বাবদ যে খরচটুকু, সেই খরচটুকুই তারা পাচ্ছেন? এটা নির্ধারিত করা আর কি, প্রতি একক যে হবে, একজন ছেলে মেয়ে লেখাপড়া করলে 100 টাকা প্রতি মাসে, আর 2 বা 2-এর অধিক হলে 125 টাকা হারে পাবে। আচ্ছা আচ্ছা, এটা পেয়ে থাকে। আচ্ছা, জনাব নারায়ণ চন্দ্র, আপনার কাছে আবার আসবো। আপনি যদি আমাদেরকে বলেন যে আসলে এটা অন্তর্নিহিত উদ্দেশ্যটি কি এই উপবৃত্তি চালু করার ক্ষেত্রে? আমরা তো একটু বললাম যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসা, এবং সেই উদ্দেশ্য অর্জন করার ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে যেগুলো আমরা উঠে যেতে চাই? প্রতিবন্ধকতা যেগুলি রয়েছে আপনার, মূলত তো শিক্ষাকে সার্বজনীন করাই হচ্ছে লক্ষ্য। এক্ষেত্রে আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের বিভিন্ন অর্থনৈতিক অসুবিধা এবং সামাজিক অসচেতনতা, এগুলির কারণেই তারা তাদের ছেলে বা মেয়ে যাদের শিক্ষা একান্তভাবে দরকার, এটা তারা অনেক সময় উপলব্ধি করতে পারেনি, এবং উপলব্ধি অনেকে করতে পারলেও অর্থনৈতিক কারণে তারা তাদের বাচ্চাদেরকে বিভিন্ন কাজে তারা ব্যবহার করেছে। এখন এর থেকে মুক্ত করে বাচ্চাদেরকে মানে স্কুলমুখী বা বিদ্যালয়মুখী করবার লক্ষ্যে সেখানে যে সহযোগিতা, আর্থিক সহযোগিতা, এই আর্থিক সহযোগিতাটাই হচ্ছে উপবৃত্তি, এবং এটা নিঃসন্দেহে তাদেরকে উৎসাহিত করেছে। তবে এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে সমাজের সচেতনতাও কিন্তু আগের থেকে বেড়েছে এবং শিক্ষার হারও বাড়ছে, এবং এই যে ছেলে মেয়েরা আসছে, এই গরিব শ্রেণীর ছেলে মেয়েদের ভিতর থেকে যথেষ্ট মেধাবী ছাত্রছাত্রী বের হয়ে আসছে, এবং তারা ভালো রেজাল্টও করছে, ভালো পড়াশোনা করে, এমনকি কেউ কেউ মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার এতেও চান্স পাচ্ছে পরবর্তীতে যেয়ে। এবং এগুলি আমি বিশেষ করে, আমি তো আমাদের মফস্বল এলাকা, আমি গ্রামগঞ্জে যেটা দেখেছি যে এখন প্রত্যেক বাবা মাই কিন্তু চাচ্ছে যে ছেলে মেয়ে লেখাপড়া শিখুক। এবং আমি এই গত 13 তারিখে একটা অনুষ্ঠান ছিল একটা স্কুলে, সেখানে ওই মানে আমাদের ডাবল শিফট চালু হলো। আচ্ছা, ডাবল শিফট যেখানে চালু হলো, সেখানে আমরা দেখলাম যে
মানে সেখানে 1000-এর ঊর্ধ্বে চলে গেছে ছাত্রছাত্রী, এবং ছাত্রী সংখ্যাটা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে সব স্কুলেই আমি যেখানে যাই সেখানে দেখি ছাত্রের থেকে আরো ছাত্রীর সংখ্যাটা বেশি, মানে মেয়েরা যেন এখন লেখাপড়ার দিকে বেশি আগ্রহী এবং তাদের অ্যাটেন্ডেন্সও খুব ভালো, পড়াশোনায় তারা বেশি মনোযোগী। তা এই যে একটা পরিবর্তন আসছে, এবং আমাদের আদর্শ মা যদি, শিক্ষিতা মা যদি হয়, তাহলে সমাজ আরো বেশি সুন্দর হবে। তো সেই হিসাবে এটা অত্যন্ত আশাপ্রদ। এবং এই সাথে সাথে আমি আরো বলবো যে যেটা কিছু মানে সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার দৃষ্টিভঙ্গি যেটা রয়েছে যে সেক্ষেত্রে এই যে ছাত্র বা ছাত্রী যারা আসছে, অনেক এলাকা রয়েছে যেখানে মানে খুবই দুর্গত এলাকা, বা যেখানে নৃতাত্ত্বিক দিক থেকে যারা জনগোষ্ঠী পিছনে রয়েছে, বা বিভিন্ন দুর্গত এলাকা, যেমন সিডোর দুর্গত এলাকা, আইলা দুর্গত এলাকা, এই সব জায়গায় বাচ্চারা কিন্তু ওই মানে উপকূলীয় এলাকা, এখানে এরা মাছের পোনা ধরতে যায়, বিভিন্ন কাজে এদেরকে নিয়োজিত করে সাংসারিক ব্যয় নির্বাহের জন্য। আর অনেক সময় এদের যে মানে যে খাবারের দরকার, সে খাবারগুলিও সময় মতন এরা পায় না। সেই হিসাবে এখানে আরো একটু খেয়াল দেওয়া দরকার, এবং বিদ্যালয়ে যদি দুপুরে খাবারের ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা করা যায়, তাহলে আরো বেশি ভালো হবে। কারণ তাদের পুষ্টিরও অভাব থাকে, এই পুষ্টিটাও যেমন মানে সেটা তারা পাবে, এবং তাদের আগ্রহটা বাড়বে, অভিভাবকরাও সেখানে আরো বেশি আগ্রহী হবে, আকৃষ্ট হবে। মনোরা বেগম, আপনার কাছে উপবৃত্তি প্রদানের উদ্দেশ্য কি, যেটি সরকার ঠিক করেছে, বা এই উপবৃত্তির গ্রহীতা কারা হবেন, এটা সুনির্দিষ্টভাবে তো আমি নিশ্চিত যে এরকম কিছু বলা আছে। উপবৃত্তি প্রদানের উদ্দেশ্য হলো শিশু ভর্তির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধিকরণ, ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধকরণ, প্রাথমিক শিক্ষা চক্রের সমাপ্তি হার বৃদ্ধিকরণ, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচন। এটা হলো উপবৃত্তির উদ্দেশ্য। এবং কারা আসলে উপবৃত্তির গ্রহীতা হবেন, কারা পাবেন? আমাদের উপবৃত্তির যে নীতিমালা, আমরা সাধারণত কাদেরকে উপবৃত্তির আওতায় আনবো, এটা আমাদের কিছু নীতিমালা দেওয়া আছে। বা এই ব্যাপারে জনাব নারায়ণ চন্দ্র, আপনি যদি বলতে চান। নীতিমালা যেটা রয়েছে, উনি যেগুলি ক্যাটাগরির কথা বলেছেন, যে কোন কোন ক্যাটাগরির শ্রেণীর লোকগুলি পাবেন, এই শ্রেণীটাকে আগে বাছাই করা, এবং এর জন্য ম্যানেজিং কমিটি, ওখানকার যে ম্যানেজিং কমিটি রয়েছেন বা শিক্ষকরা, তারা, এবং বিশেষ করে শিক্ষকরা কিন্তু প্রায় প্রতি বাড়িতে জানুয়ারি মাসে তারা বাড়িতে বাড়িতে যান, যে সেখানেই নির্ধারণ করেন যে প্রকৃত যারা দুস্থ এবং যাদের এই বাচ্চাদের পড়ানোর সামর্থ্য বা নেই, বা মানে বাচ্চাদেরকে কাজে লাগান, তাদেরকে বাছাই করে এই তালিকাটা তৈরি হয়। আলোচনার এই পর্যায়ে আমরা একটি ছোট্ট প্রতিবেদন দেখে নিতে চাই এই বিষয়টি নিয়ে। আমরা অন্তরা আর তনয় পাশাপাশি বাড়ি বলে প্রতিদিন একই সাথে স্কুলে যাতায়াত করে, কোন রকম সংসার চলে তাদের। তবু পড়ালেখার অদম্য আগ্রহ তাদের দুজনারই। নেত্রকোনা জেলার পূর্বধলা 64 নম্বর কামালপুর কুদুমগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে তারা তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ছে। সরকারের প্রাথমিক বৃত্তির টাকায় চলছে তাদের লেখাপড়া। আমি উপবৃত্তির টাকা পাই, আমার বাবা মাসে টাকা পায় না, তাই আমার বাবা টাকা দিয়ে আমাদের সংসারে কিছু লাগায়। আমার বাবা কিছু টাকা বাকি থাকলেও না, বাবাও আমার টাকা নেয়। আমি পড়ি, আমি বড় হয়ে অনেক কিছু হতে চাই, আমি চাকরি করতে চাই, আমি চাকরি করে অনেক বড় হতে চাই। স্কুলে উপস্থিতির হার উল্লেখ করার মতো প্রায় 98%। উপবৃত্তির জন্য এই উপস্থিতি এমনটাই বলছেন অভিভাবকরা। আমার ছেলেকে লেখাপড়া করাইতে পারি, সরকারে যাতে একটু বাড়াইয়া দেয়, আমারও কষ্ট হচ্ছে, সরকারে দিলে তো আমার কষ্ট হয় না, একটু লেখাপড়া করাইতে পারি। আমার বাচ্চা আমি আগে পড়াতে পারি না, এখন ক্লাস 1-এ পড়ে, আমি প্রতিদিন নিয়ে আসি, ওই যে উপবৃত্তি টাকাটা পাই ওটা দেয়া মনে করেন যে আমার সংসারে তো রিমঝিম খাই, মনে করেন অনেক গরিব সংসার। এই টাকা ভাইয়া ও খাতা কলম এবং প্রাইভেটের টাকাও
মনে করেন যে চলে। টাকার সংখ্যাটা যদি একটু বাড়ায় দেওয়া হতো তাহলে মনে করেন যে আর একটু ভালো হতো, হয়তো আর একটা প্রাইভেট মাস্টার রাখতে পারতাম। আমার যে উপবৃত্তি পায় আমার ছেলে এই যে মেয়ে নাতির লেখাপড়ার কাজে লাগাইছি, বুঝছেন। তাদেরকে বই তো স্কুল থেকেই পাওয়া যায়, খাতা কলম দিচ্ছি, পরে এই যে ব্যাগ বই নেওয়ার এইসব কিনে দিচ্ছি, পরে প্রাইভেট পড়ার টাকাও দিই। এই এলাকার বেশিরভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। পূর্বে ঝরে পড়ার সংখ্যা ছিল বেশি, গত 2 বছরে এই সংখ্যা অনেক কম। এরা পড়ালেখাতেও ভালো। আরো কিছু বিষয় উল্লেখ করলেন স্কুলের প্রধান শিক্ষক। আমার এখানে সর্বমোট ছাত্রছাত্রীর সংখ্যা 660। এখান থেকে উপবৃত্তি পাচ্ছে 268 জন। আগে মানে যখন উপবৃত্তি ছিল না তখন উপস্থিতি তুলনামূলক কম ছিল, কারণ এটা ওইটা বাড়ানোর পরে এটা উপস্থিতির হারটা এখন 95%-এ উঠছে। আমি মনে করি যে এখন যে 45% দেওয়া হচ্ছে সেটা যদি বাড়ানো হয় তাহলে উপস্থিতিটা মনে হয় 100% এসে যাবে। টিফিন পড়তে বাচ্চারা তাদের ক্ষুধা লেগে যায়, চলে যেতে চায়। যদি মানে কোনো খাদ্যের ব্যবস্থা করা হয় হয়তো বাচ্চাদের উপস্থিতিটা আরো বেশি বাড়তে পারে আমি মনে করি। প্রধান শিক্ষক আরো বলেন, পড়ালেখার পাশাপাশি অন্যান্য কার্যক্রমেও স্কুলের সুনাম রয়েছে ব্যাপক। প্রতি বছরই ভর্তির জন্য রয়েছে অভিভাবকদের চাপ, এই জন্য দরকার নতুন শ্রেণীকক্ষের। ওই ছাত্রছাত্রীর তুলনায় অবকাঠামো ভবন একেবারেই সমস্যা। 2টা ভবন আছে, একটা বিধ্বস্ত একেবারেই, ওটাতে আর ক্লাস করার অনুপযোগী, আর একটা ভবনে আমি ক্লাস নিচ্ছি। এতে দেখা যায় অনেক সময় যে গাছতলায় ক্লাস টাস নিতে হয়। এদিকে 2002-03 অর্থবছর থেকে 2008-09 এই 8 অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন খরচ কমে এসেছে। আর 2004-05 অর্থবছরে এই কমার হার ছিল সর্বোচ্চ 47%। 2002-03 অর্থবছরে প্রাথমিক শিক্ষাবৃত্তি কর্মসূচিতে 550 কোটি টাকা বরাদ্দ ছিল, যা 2007-08 অর্থবছরে কমে 330 কোটি টাকায় দাঁড়ায়। বর্তমান সরকার ক্ষমতায় এসেই প্রাথমিক শিক্ষাবৃত্তির সংখ্যা বৃদ্ধি করেন। 2009-10 অর্থবছরে বাজেটে এর পরিমাণ দাঁড়ায় 487 কোটি টাকা। মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর আগেই যাতে শিশু ছাত্রছাত্রীরা না ঝরে যায় তার জন্যই সরকারের রয়েছে নানা উদ্যোগ। শিক্ষার গুরুত্ব বিবেচনা করে অভিভাবক, শিক্ষক সহ সব মহলের এক্ষেত্রে এগিয়ে আসা দরকার। প্রিয় দর্শক, আপনারা দেখলেন প্রতিবেদনটি। এই প্রতিবেদনটি দেখার পূর্বে আমরা যেটা আলোচনা করছিলাম যে শিক্ষার ক্ষেত্রে যে আজকের যে ব্যয়টি সেটি আসলে আনপ্রোডাক্টিভ খাতে ব্যয় হচ্ছে না। এটি একটি অর্থনৈতিক রিটার্ন আছে সামাজিকভাবে রাষ্ট্রে, এবং একই সাথে আমরা দেখলাম যে দারিদ্র্যের সাথে শিক্ষার একটি অঙ্গাঙ্গিভাবে এটা সম্পৃক্ততা আছে। যে আজকে যাদের উপবৃত্তি লাগছে তারা দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠলে পরবর্তী প্রজন্মে তারা যখন নিজেদের অর্থনৈতিক অবস্থা ভালো করতে পারবে তখন তাদের ক্ষেত্রে হয়তো উপবৃত্তির প্রয়োজন হবে না এবং এটি ধীরে ধীরে কমে আসবে। তো আমরা আজকে আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একেবারে 1 মিনিট করে খুব সংক্ষেপে আপনাদের শেষ মন্তব্য এদিক থেকে যেতে চাই। তো শেষ মন্তব্য হচ্ছে এই যে আজকে যে আলোচনাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণর আলোকে আমরা মনে করব যে আমাদের জাতি তার ইস্পিত লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার গুরুত্ব আরো বেশি দিবে। এবং এক্ষেত্রে সরকার, বিশেষ করে এই বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার, তিনি যে চিন্তা ভাবনা করছেন এবং শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, সেই গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে রেজিস্টার্ড স্কুল বা কমিউনিটি স্কুল সহ যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে মানে সকল বিদ্যালয়কে সরকারিকরণ করে শিক্ষার সামগ্রিক পরিবেশকে আরো সুন্দর সুসংহত করতে হবে। চমৎকার। জনাব আমি ভিন্ন আঙ্গিকে একটু বলবো, সেটা হচ্ছে যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন, এই প্রোগ্রামটা যাতে বাস্তবায়িত না হয় সেজন্য ষড়যন্ত্র চলছে, সুগভীর ষড়যন্ত্র চলছে, যে যাতে এই অনগ্রসর জনগোষ্ঠী শিক্ষায় শিক্ষিত হতে না পারে সেজন্যই কিন্তু এই বাচ্চা ছেলে পেলেদের হাতে কোরআন শরীফ দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এটাই একটা কিন্তু এখানেই এগুলো এই ষড়যন্ত্র। আমি বলবো সবাইকে, দেশবাসী সহ সবাইকে, যারা এই ভিউয়ার্স যারা এটা দেখছেন, আমি এই ষড়যন্ত্র সম্পর্কে সাবধান থাকার জন্য, কারণ গ্রামে গঞ্জে কিন্তু এর উপকারিতা সবাই পাচ্ছে।
এবং তারা কিন্তু এটা জানে, এবং তারা হেডমাস্টার সাহেবের ইদানিং বাড়িতেও যেতে হয় না, বাবা মারা তাদের বাচ্চাদেরকে, আপনি নিশ্চয়ই তো দেখছেন, পাঠাচ্ছে। তো এই সময় এটা বন্ধ যাতে করে দেওয়া যায় সেই জন্য ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া দিবে। এর থেকে দেশবাসীকে সজাগ থাকতে হবে। এটা হচ্ছে আমার বক্তব্য। মনোরা বেগম। জি, উপবৃত্তির ফলে দেখা যাচ্ছে যে শিক্ষার হারও অনেক বেড়েছে, ঝরে পড়া রোধ হয়েছে, শিক্ষার গুণগত মান বেড়েছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে পর্যায়ক্রমে যদি আরো বাড়ানো যায়, দারিদ্র সীমার নিচে যারা আছে তারা আরো উপকৃত হবে, শিক্ষার মান আরো বাড়বে, ঝরে পড়া রোধ একেবারেই থাকবে না। দর্শক, আপনারা আমাদের আলোচনা শুনলেন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, কতগুলো স্বপ্ন নিয়ে, কতগুলো স্বপ্ন বাস্তবায়ন করার অঙ্গীকার নিয়ে। তার মধ্যে আমরা জানি যে আমাদের সাধারণ নাগরিক গোটা বাংলাদেশের সমভাবে কোনো কিছু মৌলিক যে বিষয়গুলি আছে, শিক্ষা যার মধ্যে একটি, এর মধ্যে তাদের অধিকার থাকবে। কিন্তু আমরা জানি দারিদ্র্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তো আজকে মুক্তিযুদ্ধের চেতনাই এবং সেই চেতনার সাথে ধারণ করে যে কার্যক্রমগুলি নেওয়া হয়েছে, দরিদ্র জনগোষ্ঠীকে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুনির্দিষ্ট কিছু কার্যক্রমের মাধ্যমে, যেটি আপনারা শুনলেন আমার আলোচনার মধ্য দিয়ে উঠে এসেছে, তাদেরকে এই শিক্ষার মধ্যে নিয়ে আসার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সফল হবে আমরা বিশ্বাস করি, এবং সেই প্রচেষ্টার ব্যাপ্তি আরো, বিশালতা আরো বাড়বে আমরা বিশ্বাস করি, এবং শিক্ষা সার্বজনীন হবে, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে বাংলাদেশে ঘটবে, এবং তার ফলশ্রুতিতে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে, দারিদ্র বিমোচন হবে, এবং এর আরো অনেক সুদূর প্রসারী ফল আমরা পাবো। এই আশা রেখে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।